নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজ সন্ধ্যায় আপনাদের সঙ্গে হাই টকে আমি পার্থ বন্দ্যোপাধ্যায়, আর আমার সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি। একদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলার জন্য অনিন্দ সিংহ রায়, আর অন্যদিকে বিশিষ্ট বিজেপি নেতা আলী হোসেন সাহেব আজ আমাদের সঙ্গে রয়েছেন। অনিন্দ এবং আলী, আপনাদের দুজনকেই স্বাগত। দেখুন, এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে বারবার ঘুরে ফিরে এসআইআর প্রসঙ্গ আসছে, বারবার ঘুরে ফিরে বাঙালিত্ব, বাঙালিকে বাইরে অপমান করা হচ্ছে, বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। রাজ্যের শাসক দল যে অভিযোগ সামনে আনছে, সেই অভিযোগ নিয়ে রোজ কিছু না কিছু হচ্ছে। সেই অভিযোগ তার পাল্টা শাসক শিবিরের পাল্টা বিজেপি শিবির থেকে আসছে, কিন্তু প্রত্যেক দিন সেই একই বিষয় নিয়ে যখন আমরা আলোচনায় যাচ্ছি, তখন একই পয়েন্ট ঘুরে ফিরে আসছে, ঘুরে ফিরে একই বিষয় আলোচনা হচ্ছে। এর বাইরে রাজ্য রাজনীতিতে যে কিছু হচ্ছে না তা কিন্তু নয়, কিন্তু যেগুলো হচ্ছে একদিক থেকে দেখতে গেলে ফোকাসে কিন্তু এই বিষয়টা থেকে যাচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত হিন্দু মুসলমান এই বিষয়গুলো ফোকাসে থাকছিল, ইদানিং বাঙালি অবাঙালি বারবার ফোকাসে চলে আসছে, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে ভোটার তালিকা সংশোধনের বিষয়টি। আজকেও রাজ্য সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের জনসভা মঞ্চ থেকে বারবার এই কথার হুঁশিয়ারি দিয়েছেন যে বৈধ ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত তিনি মানবেন না। তিনি বারবার এই কথা বলার চেষ্টা করেছেন, আমরা সবাই ভারতীয়। আবার খুব ইন্টারেস্টিংলি একটা জায়গায় ভাষণে তিনি এটাও উল্লেখ করেছেন যে যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছেন তাদের চিহ্নিত করে বাদ দিন, এটাতে আমাদের কিছু বলার নেই। এবং তিনি এটাও বলেছেন যে এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার। সঙ্গে একটা ছোট্ট কটাক্ষ যে কেন্দ্রীয় সরকার এতদিন কেন ঘুমোচ্ছিল, এখন কেন ঘুম ভাঙলো। তবে আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করব ঘাটাল থেকে। ঘাটাল পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত কয়েক বছরে খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে দেব সেখান থেকে যখন নির্বাচিত হতে শুরু করেছে, এবং প্রত্যেক বছর যখন এই সময় প্রবল বর্ষায় বন্যায় ঘাটাল বানভাসী হয়, তখন বারবার রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রে, বিতর্কের কেন্দ্রে ঘাটাল চলে আসে। দেব আজকে নন্দনে বৈঠক করছিলেন অরূপ বিশ্বাসের সঙ্গে, যে এখানকার কলকাতা তথা পশ্চিমবঙ্গের একাধিক সিনেমা হল মালিক, যারা এখন বেশিরভাগ ক্ষেত্রে মাল্টিপ্লেক্সে লোকে সিনেমা দেখতে যায়, এখন ছোট ছোট হল তো প্রায় উঠেই গেছে, তারা হিন্দি ছবি ইংরেজি ছবি চালাচ্ছেন, বাংলা ছবি চালাচ্ছেন না। দেব যখন এই বৈঠক করছেন নন্দনে, ঠিক সেই সময় ঘাটালে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী কয়েক ঘন্টা আগে ঘাটাল সফর করে এসছেন। সেখানে যখন তাকে প্রশ্ন করা হয়েছে যে এই বন্যা নিয়ন্ত্রণে রাজ্য সরকারকে অতিরিক্ত কোনো অর্থ পাঠিয়েছে কিনা কেন্দ্রীয় সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় এক লাইন উত্তর দিয়েছেন, 1 পয়সাও দেয়নি। আপনাদের অনেকে হয়তো দেখেছেন টেলিভিশনে সেই ছবি, এবং মনেও আছে আমরাও দেখিয়েছিলাম। কিন্তু আজকে শুভেন্দু অধিকারী ওই ঘাটালে দাঁড়িয়ে দাবি করেছেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করেছিল, এবং এই রাজ্যের সরকার সেই অর্থ নয়ছাড়া করেছেন। আমি একটু আগে আজকে মিছিলে হাঁটতে হাঁটতে সেখানে ঘাটালে প্রতিবাদ মিছিলে বলা যায় এই অর্থ নয়ছয়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী কি বলেছেন, কি অভিযোগ করেছেন, আপনাদের শুনিয়ে নেব। और ममता बनर्जी यहाँ सेंट्रल गवर्नमेंट का जो कैलामिटी रिलीफ फंड का रुपया, वो सब रुपया धांधली कर दिया, भ्रष्टाचार हो रहा है। घाटाल मास्टर प्लान के रुपया सेंट्रल गवर्नमेंट किया था, टीएमसी ने खा लिया। इसका खिलाफ ही बाढ़ पीड़ित जनता को लेकर भारतीय जनता पार्टी उनका एक जुलूस चल रहा है, एक प्रोटेस्ट रैली चल रही है। আমি প্রথম প্রশ্ন আমি অনিন্দ আপনার কাছে রাখতে চাই। মুখ্যমন্ত্রী বললেন 1 পয়সাও কেন্দ্র দেয়নি, অথচ বিরোধী দলনেতা গিয়ে দাবি করছেন ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা কেন্দ্রের কাছ থেকে এসছে। সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবেন? প্রথমত কথা হচ্ছে, শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন, কত দায়িত্ব জ্ঞানহীনতার কথাবার্তা। কেন আপনাকে বলি, উনি বললেন টাকাটা খেয়ে নিয়েছে। পার্থদা, আপনি তো জানেন এরম ভাবে কি টাকা আসে? কোনো একটা, মনে করুন ঘাটাল মাস্টার প্ল্যানের টাকাটা স্যাংশন হয়েছে, নাকি পুরো ক্যাশ টাকা এসে ঘাটালে এখানে কাউকে দিয়ে দিয়েছে, তা তো নয়। টাকাটা স্যাংশন হয়, তারপরে ঘাটাল মাস্টার প্ল্যানে কি কি কাজ করা হবে তার একটা পরিকল্পনা হয়, তারপর টেন্ডারিং হয়, তারপর সেই কাজটা হয়, তারপর টাকাটা যারা কাজ করেছে তারা বিল জমা দেয়, এবং টাকাটা স্যাংশন হয়। উনি কি বলছেন কেন? কিন্তু আমি আপনাকে শুধু মনে করাই, অসীম দাশগুপ্ত ইকোনমিক্স বলে একটা জিনিস চালু হয়েছিল বাম আমলে, এবং সেটা হয়েছিল এই জায়গা থেকে যে
ধরা যাক বর্ডার রোডস এর জন্য টাকা আসলো, তিনি সেটা দিয়ে দিলেন খাল সংস্কার করার জন্য। আবার পরের বার যখন অন্য কোনো হয়তো চা বাগানের জন্য টাকা আসবে তখন সেটা দিয়ে খাল সংস্কার হবে। এটাকে বলা হতো তখন অসীম দাশগুপ্ত ইকোনমিক্স। কাজে আপনি যেটা বলছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা, কিন্তু টাকা তো টাকাই, হয়তো ওই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে, কিন্তু রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনে যারা আছেন তারা ঠিক করবেন যে টাকা কোথায় আগে, কোন প্রায়োরিটিতে আগে যাবে। হয়তো সেখান থেকে অভিযোগ করছেন শুভেন্দু। শুভেন্দু বাবু যদি অভিযোগ করে থাকেন উনি দেখান না যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে বা টাকা দেওয়া হয়েছে, বা এটা উনি দেখান। এখানে তো কেন্দ্রীয় সরকার ওনার বলার মধ্যে ওনার তো অনেক কথাই রোজ কি সব বলছেন উনি নিজেই বুঝতে পারেন না। পরিষ্কার বলুন, ইজ ইট আ ড্যাম লাই? একদম দায়িত্ব নিয়ে বলছি। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকার কথা যখন দেব আমাদের সাংসদ ওখানে বলেছিলেন, সেখানে কিন্তু একবারের জন্য পার্লামেন্টে বলা হয়নি যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা দেওয়া হয়েছে, আপনারা তো খেয়ে নিয়েছেন। বলুন আলী সাহেব, রাজ্যের বিরোধী দলনেতা ঘাটালে মিছিল করছেন, তিনি বলছেন এটা বিক্ষোভ মিছিল। বিক্ষোভ কিসের? না রাজ্য সরকারের টাকা নয় ছয়ের বিরুদ্ধে। প্রথম কথা উনি বলছেন বন্যার জন্য, বন্যা দুর্গত মানুষদের সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকার টাকা পাঠিয়েছে, সেই টাকাও বলছেন ৯-৬ হয়েছে। বলছেন ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা এসছে কেন্দ্রের কাছ থেকে, সেই টাকাও ৯-৬ হয়েছে। না, ঠিকই বলেছেন শুভেন্দু অধিকারী মহাশয়। আচ্ছা, ইন্টারেস্টিং। খালিয়া, খালিয়াটা এই জন্য যে খালিয়া বলতে কি বোঝায়, উনি কিন্তু খালিয়া বলতে যেটা মিন করতে চেয়েছেন সেটা হচ্ছে আত্মসাৎ করা হয়েছে, তাই তো আমার মনে হয়েছে। বলুন আলী সাহেব। একবারে, কারণ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উনি কাথিরই লোক, তো ঘাটাল আর কাথি তো বেশি দূর না, কাছেই। আর তিনি সেখানকারও একসময় সাংসদ ছিলেন, এমএলএ ছিলেন, বহুত ব্যাপার আছে। সেই জন্য শুভেন্দুবাবু সব জানেন। উনি একসময় তৃণমূলের সময়, উনি সেই সময় নেতৃত্বে ছিলেন, পরিবহন মন্ত্রী ছিলেন, সেই ঘাটালের সমস্ত কিছু তিনি জানেন। সেই হিসাবেই তিনি বলেছেন কেন্দ্রীয় সরকার 1000 কোটি টাকার উপরে বিভিন্ন সময়ে রাজ্য সরকারকে দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, কিন্তু সেই টাকাগুলোর কি হলো? সদ্ব্যবহার তো হয়নি, আর সেই টাকার কোনো হিসাবেই নেই। রাজ্য সরকার যে বারবার বলে আমাদের টাকায় হবে ঘাটাল মাস্টার প্ল্যান, আমরা করব ঘাটাল মাস্টার প্ল্যান। 1960 সালে ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু অনুমোদন করা হয়, এবং তার থেকে শুরু করে এই যে 3টা লোকসভা, এই 3টে লোকসভা কিন্তু এর উপর দিয়ে প্রভাবিত আছে। আজকে দামোদর ভ্যালি কর্পোরেশনের পক্ষ থেকে যখন ওই দামোদর থেকে যখন জল ছাড়া হয় বারবার করে, তখন আমার দেব যে উনি এমপি আছেন, তিনি পার্লামেন্টে কোনোদিনও এ ব্যাপারে বড় কিছু উত্থাপন করেননি। যাক না, প্রধানমন্ত্রীর কাছে যাক, সঙ্গে সঙ্গে টাকা স্যাংশন হয়ে আসবে, অসুবিধা কোথায় আছে? আরো টাকা দেয়া হবে, এই লক্ষ লক্ষ মানুষ বানে ভাসবে। আমাকে বলুন, আজকে শুভেন্দু অধিকারীর এই অভিযোগটা রাজনৈতিক অভিযোগ। তিনি বলছেন ও রুপেয়া খা লিয়া। খালিয়া মানে কি? তৃণমূল কংগ্রেস অ্যাজ পলিটিক্যাল পার্টি আত্মসাৎ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ পার্সন আত্মসাৎ করেছেন। খালিয়া বলতে উনি কি বোঝাচ্ছেন? পরিষ্কার, তিনি রাজ্য সরকার এই টাকা দুর্ব্যবহার করেছেন। এই টাকার থেকে কিভাবে? লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন এই টাকা থেকে, পুজো কমিটিকে টাকা দিয়েছেন এই টাকা থেকে, এটা হতে পারে। না অনিন্দ বাবু, ডিজাস্টার ফান্ড আছে কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের, দুটোই আছে। এই টাকা আসে কেন্দ্রীয় সরকারের অডিট হয় তো? না না, আপনি বলুন না, কেন্দ্রীয় সরকারের অডিট হয় তো না হয় না? হয়তো নিশ্চয়ই আপনি অডিটে দেখান, না পার্লামেন্টে দেখান। পার্লামেন্টে যখন অনিন্দ একটা জিনিস মনে রাখতে হবে, আলী সাহেব এক মিনিট, অনিন্দ একটা জিনিস মনে রাখতে হবে যে রাজ্য সরকার বারবার যে বিষয়টা অভিযোগ করে যে কেন্দ্র আমাদের বরাদ্দ টাকা, আমাদের পাওনা টাকা দিচ্ছে না, আর কেন্দ্র বলে হিসেব দেয়নি তাই আমরা টাকা দিচ্ছি না। আপনি অডিটের প্রশ্ন তুললেন বলে আমি বলছি যে কেন্দ্রের মূল অভিযোগই এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে, যে টাকা কেন্দ্র যা দিচ্ছে কোথায় কিভাবে খরচা হচ্ছে তার কোনো হিসেবই কেন্দ্রের কাছে পৌঁছয় না, এবং সেই জন্য কেন্দ্র পরবর্তী টাকা দেওয়া বন্ধ করে। এই ব্যাপারে আমি একটা কথা বলি, যখনই আসে বন্যা তখনই এই রাজ্য সরকার কেন্দ্রের কাছে দেয় ধর্ণা, আর ওখান থেকে এরা পায়, মানে যা পাওয়ার সেটা পায়, করাগন্ডায় তারা সেখানে পায়, কিন্তু তারপরে আমি আপনার পরিসংখ্যান দিয়ে বলছি কিন্তু নেই কোথায় ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আমি একটুখানি অপ্রাসঙ্গিক একটা জায়গায়, আমি জাস্ট রাজ্য সরকারের কাজের হিসেব নেওয়ার জন্য অনিন্দ এই প্রসঙ্গে ঢুকছি, যে ধরুন আপনি জানেন কলকাতা শহরের রাস্তার কি অবস্থা, আপনি জানেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ভয়ঙ্কর অবস্থা। গতকাল ভাইরাল হয়েছিল একটি ভিডিও, মুর্শিদাবাদে একটি অটো ভর্তি লোক, সেই অটো উল্টে গেল, অটো বা টোটো কিছু একটা ছিল, টোটো উল্টে গেল। অর্থাৎ এমন অবস্থায় পৌঁছেছে, এই ভিআইপি রোড এমন অবস্থায় পৌঁছেছে এয়ারপোর্টের কাছে, বা যেখানে যাবেন যে কোনো রাস্তা
ভয়ঙ্কর অবস্থা। আমি মেনে নিচ্ছি এটা কালকেই হয়তো সারানো যাবে না, কারণ বৃষ্টি এখনো চলছে, কিন্তু রাজ্য সরকারের কোনো ফান্ড এখনো অ্যালার্টেড হয়েছে রাস্তার জন্য যে বৃষ্টি থামলে কাজ হবে আমি শুনিনি। কিন্তু রাজ্য সরকার কি করেছে, পুজোর জন্য, পুজো কমিটির জন্য ফান্ড বরাদ্দ এবং ঘোষণা কমপ্লিট। প্রথমত কথা আমি আপনাকে বলি, দায়িত্ব নিয়ে বলছি, ফান্ড অ্যালট হয়ে রয়েছে। এখনো অবধি বৃষ্টিপাত আমাদের এখানে যা হয়েছে সেটা নর্মালের থেকে 53% বেশি, এবং রোজ বৃষ্টি হয়ে যাচ্ছে। আপনি কার মুখে শুনলেন ফান্ড অ্যালার্ট হয়ে রয়েছে? আমি বলছি আমাদের ফিরাদ হাকিম সাহেব, আমাদের কলকাতার মেয়র, হ্যাঁ কলকাতা, আপনি যেখানে থাকেন সেখানকার রাস্তার মালিক, আমি সেটা বলছি। আমি সল্টলেকের কথা বলছি, আমি কলকাতার কথা বলি। আমাদের ফিরাদ হাকিম সাহেব মেয়র, উনি বলেছেন রাস্তা যদি বৃষ্টি একটু কমে যায়, রাস্তা আমরা 3 দিনে ঠিক করে দেব, একদম করে দেব, এবং সেটা সত্যি করা সম্ভব। এবার সল্টলেকের ফিরাদ হাকিম সাহেব তো আর আপনার এলাকার রাস্তা করবেন না, সল্টলেক মুর্শিদাবাদের রাস্তা করবেন। আমি সল্টলেক, আপনি বিধাননগর জানতে চেয়েছেন, বিধাননগর বলে মুর্শিদাবাদ, তো তারপরে বলছি বিধাননগরের জন্য আমাদের বিধায়ক সুজিত বসু 25 কোটি টাকা স্যাংশন করেছে রাস্তার জন্য, এবং সেই রাস্তা লোককে দেওয়া হয়েছে যারা যারা টেন্ডারিং হয়েছে শুধু বর্ষার জন্য। অনেক রাস্তা হয়েছে, কিন্তু বর্ষার জন্য কিছু রাস্তা বন্ধ হয়ে রয়েছে। আমি যেটা বলতে চাইছি অনিন্দ, সেটা খুব স্পষ্ট। আমি বলতে চাইছি রাজনৈতিক নেতাদের মুখে, বিভিন্ন মন্ত্রীদের মুখে আমরা আরো 5টা বিষয় শুনছি। ভয়ঙ্কর ভাবে এসআইআর আর ইসিআই ইলেকশন কমিশন নিয়ে সমালোচনা শুনছি। এক মিনিট আপনাকে আলী সাহেব, আমি কোন রকম ছাড় দিচ্ছি না। আজকে আপনি বলুন, বিরোধী দলনেতা তিনি কোনোভাবেই রোহিঙ্গা রাখা চলবে না, অনুপ্রবেশকারী মুসলিমদের তিনি তাড়াবেন ইত্যাদি সব নিয়ে যিনি সরব, তিনি একবারও বলেন না যে মানুষ কি ভয়ঙ্কর দুর্গতির মধ্যে রয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তা চূড়ান্ত খারাপ, বিজেপির তরফ থেকে কোনো অ্যাজিটেশন নেই, বিজেপির তরফ থেকে কোনো আন্দোলন। আমরা জেলাওয়ারি আমরা বহুত কিছু আন্দোলন আমরা করেছি এবং করতেছি, এটা লাগাতার প্রসেস আছে। রাস্তার মধ্যে ধানের চারা বোনা হয়েছে, এটা আপনারা সব জায়গায় দেখেছেন, নিশ্চয়ই খবরও করেছেন। রাস্তার মধ্যে মাছ চাষ হয়েছে, রাস্তার এত বড় বেহাল। আপনারা কোথায়? কংগ্রেসের লোকেদের দেখেছি আমি রাস্তায় প্রতীকী আন্দোলন করতে। রাস্তার উপরেই হয়েছে না, তাহলে এই আচ্ছা আপনারা বলছেন না তো কংগ্রেস করছে, তাই আমরা আর কেন করব? যেটাই করুক না কেন, রাস্তার এই বেহাল দশার কথা তো কে না জানে, সবাই জানে। স্বাভাবিক কারণে একদিকে রোহিঙ্গা ইস্যু আসবে, রাস্তাটাও আসবে, অনুপ্রবেশ ইস্যু আসবে। আমার প্রশ্ন হচ্ছে কি জানেন, আমার প্রশ্ন হচ্ছে, আমি গত কয়েকদিন ধরে এই অনুষ্ঠান করতে করতেও বারবার আমার এটাই মনে হচ্ছিল যে যত না অনুপ্রবেশকারীর প্রশ্ন, যত না রোহিঙ্গা মুসলমান তাড়ানোর প্রশ্ন, এই সমস্তের মধ্যে সাধারণ মানুষের দৈনন্দিন সুবিধা অসুবিধাটা কেন হারিয়ে গেছে রাজনৈতিক দলের কাছে। 26-এর নির্বাচন এগিয়ে আসছে, সেখানে ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকটোরাল রোল, সেখানকার সেই সংশোধন, সেখানে ইম্পর্টেন্ট হচ্ছে অনুপ্রবেশকারী, সেখানে ইম্পর্টেন্ট কে বাংলায় কথা বলেন, অথচ বাংলাদেশি অ্যাকসেন্ট, এগুলো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। মানুষের দুর্গতির কথা বা তাদেরকে রিলিফ দেওয়ার কথা রাজনৈতিক নেতাদের মুখে আমরা শুনছি। আমি একটা কথা বলবো পার্থদা, দেখুন বিজেপি এমন একটা দল, আমার খুব দুর্ভাগ্য, আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য, একটা রাজনৈতিক দল ইলেকশন লড়তে যাচ্ছে কিভাবে, এসআইআর হবে, তাতে কিছু লোকের মুসলমান বা কারুর নাম বাদ যাবে, তাহলে আমরা জিতে যাব না। তারা বলছে আমরা কি কাজ করবো, দাঁড়া আপনারা বলবেন, আপনারা বলবেন না আমরা কি কাজ করবো, বলুন ওদের ম্যানিফেস্টো বলুন যে আমরা এই কাজ করবো, এই কাজ করেছি, দেখান একটা, দেখান ওনারা কিছু দেখান, শুধু মেরুকরণের রাজনীতি। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য যে বিজেপির মতো একটা দল যারা কোনো এজেন্ডা নেই, তারা শুধু হিন্দু মুসলমান ধর্ম, রাম না লক্ষণ না কালী, এই নিয়ে শুধু রাজনীতি করে যাচ্ছে, বৈতরণী পার হতে চাইছে। সেই জায়গায় তৃণমূল কংগ্রেস আমরা কাদের কাছে যাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি যে আমরা এই প্রকল্প করেছি, তার জন্য এই মানুষ বেনিফিটেড হয়েছে। আজকে দেখুন দুয়ারে সরকার থেকে শুরু করে আপনার পাড়ায় আপনার সমাধান, এই প্রকল্প মানুষের কাছে গিয়ে বলছি এই কাজ আমরা করতে পেরেছি, এই কাজ আগামী দিনে করবো, এটাই তো হওয়া দরকার। মানুষের পাড়া মানুষের, আপনার পাড়া আপনার সমাধান, কি সমাধান নিয়ে যাচ্ছে আলী সাহেব এই প্রকল্পের মাধ্যমে? এটা সমাধান হচ্ছে না, এটা সমস্যা তৈরি করছে। কারণ আপনি একটা 3টা বুথ মিলে গ্রামাঞ্চলের ক্ষেত্রে 10 লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্যাংশন করছে 18,000 বুথে, মানে 18,000 সেক্টরে সেটা দেয়া হবে। আজকে ভাবতে পারুন একটা বুথে মানে কত লোক বসবাস করে, 1000 লোক বসবাস করে, বা 1000 ভোটার সেখানটায় রয়েছে। 3টা বুথে 3000 ভোটার, 3000 ভোটারের মধ্যে কমসে কম 15 থেকে 20টা রাস্তা আছে, সেখানে কমসে কম এই 1000 বাড়িতে 1000টা টিউবওয়েল আছে।
আজকে উনি দিচ্ছেন কত, মাত্র 10 লাখ। উনি জানেন না এই 10 লাখ টাকা দিয়ে কি করবেন? উনি এই প্রকল্পটা সম্পর্কে জানেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি। তাহলে একটা বুথে কেন, একটা পাড়াতেও এই টাকা লাগবে না, আপনি বেশি টাকা লাগে। আপনি প্রকল্প সম্পর্কে ক্লাবে দিচ্ছেন 1 লাখ 10 হাজার টাকা। আপনি প্রকল্প সম্পর্কে জানেন না, আপনি প্রকল্প সম্পর্কে জানেন না। আচ্ছা এক মিনিট আমি আমাদের আলোচনার বিষয় এটা নয়। এক মিনিট অনিন্দ, প্লিজ আলী সাহেব আমি আজকে আপনার পাড়া আপনার সমাধান আমাদের আলোচনার বিষয় নয়, এটা একটা বিতর্কের পার্ট হতে পারে, কিন্তু এটা মূল বিষয় নয়। আমি ফিরে আসছি মূল বিষয়ে। আমি কিন্তু শুরু করেছিলাম ঘাটাল সামনে রেখে, যে সেখানে হঠাৎ করে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা। কথা প্রসঙ্গে আমার মনে হয়েছে যে ভয়ঙ্কর অবস্থা রাস্তাগুলোর, সেটা নিয়ে কোনো রাজনৈতিক নেতা না সরকার পক্ষ না বিরোধী পক্ষ কারোর মুখে কথা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও যে জনসভা করছেন, সেখানে তার মূল বিষয় হচ্ছে ইলেকশন কমিশনের ভূমিকা, সেখানে তার মূল বিষয় হচ্ছে এসআইআর এর মাধ্যমে বা এসআইআর করার নামে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। এবং তিনি একটা প্রশ্ন তিনি তুলেছেন যে আসাম থেকে আসাম সরকার কুচবিহারের মানুষকে চিঠি পাঠাচ্ছে, তুমি বৈধ নাগরিক নও। আসাম সরকার আসামের কোন নাগরিক বৈধ কি বৈধ নয় সেই হিসেব নিতে পারে, কিন্তু কুচবিহারের মানুষ বা নদিয়ার মানুষ বৈধ কি বৈধ নয় সেই হিসেব আসাম সরকারের কাছ থেকে আসা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্নটা আমি আগেও তুলেছেন, আজকেও তুলেছেন, আমি একটু আপনাদের শোনাতে চাই। আজকের ঝাড়গ্রামের জনসভায় কি বলেছেন শুনুন। আইনত মেনে ইন্দো বাংলাদেশ যুদ্ধের পরে তারাও ইন্ডিয়ান সিটিজেন, যারা ভারতবর্ষের নাগরিক তাদের কেন তুমি বাংলাদেশে পাঠাবে? যদি কেউ সত্যি অনুপ্রবেশকারী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না, আমাদের কোনো ব্যাপার নেই, এটা আমাদের হাতে নেই, রাজ্য সরকারের হাতে, এটা তোমাদের হাতে আছে। কিন্তু তুমি কি করছো? আসাম গভর্নমেন্ট খেতে দিতে পারে না। আমরা বলি না চালনের থেকে ছুঁচের থেকে চালনের বড় কথা, চালনের থেকে ছুঁচের বড় কথা। সে চিঠি পাঠাচ্ছে কুচবিহারকে, আলিপুরদুয়ারকে, মতুয়াদের, বলছে তুমি বিদেশি, তুমি অনুপ্রবেশকারী। আমাদের লোকেরা লড়াই দিল, স্বাধীনতা সংগ্রামীরা লড়াই দিল, প্রাণ দিল, জীবন দিল, লড়াই করলো, সংগ্রাম করলো, দেশ বাঁচালো, আর আজকে বলে দিচ্ছে তোমরা বিদেশি। বলুন আলী সাহেব। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ক্ষুব্ধ, পড়শি রাজ্যের থেকে চিঠি আসছে তার জেলায়, তার জেলা শাসকের কাছে সরাসরি যে অমুক বিদেশি নাগরিক তারাও না আসবে না কেন? দেখুন, আমি কুচবিহার জেলার লোক, আমার থেকে তো উনি অত বেশি জানার কথা না। আমরা ভুগিভুক্ত, কুচবিহার এবং আসাম এক পাশাপাশি বর্ডার আমরা আছি। কুচবিহারের হাজার হাজার মানুষ আসামে কাজ করতে যায়, আসামে ব্যবসা বাণিজ্য করতে যায়, কুচবিহারের মেয়েরা আসামে বিয়ে হয়, আসামের ছেলেদের কুচবিহারে বিয়ে হয়, আসামের মেয়েরা এখানে কুচবিহারে বিয়ে হয়, এবং এইভাবে পারিপার্শ্বিক সম্পর্ক আমাদের দীর্ঘদিনের শত শত বছর ধরে সেখানটায় আছে। আজকে আসামে যখন এনআরসিটা হচ্ছে, সেই সময় যে কুচবিহারের মেয়েটি আসামে বিয়ে হয়েছে তার যখন কাগজপত্র চাওয়া হচ্ছে, তখন আমাদের কুচবিহার থেকে প্রায় 5 থেকে 7 হাজার নাগরিক তারা কিন্তু কাগজ সংগ্রহ করে 66 সালের কাগজ, আপনার ভোটার লিস্টের কাগজ, জমির দলিল আসাম সরকারকে দিতে হয়েছে, অর্থাৎ এনআরসিতে তাদের দিতে হয়েছে, তারা হয়েছে। যারা আসামে বসবাস করে, কুচবিহারেও তাদের জন্মভিটা, যেমন উত্তম তোমার রাজবংশী, সে আসামেও ভোটার ছিল, কুচবিহারেও তার একই রকম ভোটার। তাহলে তিনি যখন আসামে ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছেন, তিনি এখন আঁকড়ে ধরে বলছেন আমি কুচবিহারের মানুষ। তাহলে আমরা তাকে তো বলেছি তিনি বিদেশি নন, তিনি ভারতেরই মানুষ, তিনি কুচবিহারের মানুষ, তিনি কুচবিহারের নাগরিক থাকবেন, তার আসামের নাগরিক তার ক্যান্সেল হয়ে যাবে। এই যে ডাবল নাগরিকশিপ, এটাকে বাতিল করতে হবে। ভারতীয় নাগরিকত্ব ক্যান্সেল করার কথা বলছেন। ভারতীয় নাগরিক ক্যান্সেল হবে না। আমরা কুচবিহারে আলাদা নাগরিক, উত্তম কুমারের রাজবংশীর সঙ্গে আমরা আছি, উনি আছেন, আমরাও আছি। যত চিঠি পেয়েছে কুচবিহারের মানুষ, আমরা কিন্তু তার সঙ্গে আছি, বিজেপি তার সঙ্গে আছে, কারণ ব্যাপারটা বোঝা গেল যে আসাম সরকারের কাছ থেকে যাদের নামে চিঠি এসছে, এবার রাজ্য বিজেপি তাদেরকে ডিফেন্ড করছে। কিন্তু অনিন্দ, রাজ্য বিজেপি বলছে না, তাদেরকে কুচবিহারের বাসিন্দা করে দাও, তারা আসামের বাসিন্দা নয় কিন্তু কুচবিহারের বাসিন্দা। অর্থাৎ রাজ্য বিজেপিও চায় না যে তারা অ্যাজ এ সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন তারা ডিসকোয়ালিফাইড হন, এটা কিন্তু রাজ্য বিজেপি চাইছে না। এটাও কি এক ধরনের রাজনীতি? ঠিক আছে, এবার আমি বলি, এখানকার বাসিন্দা, তার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, সমস্ত কিছু এখানকার, পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য জায়গায় কাজ করছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে বাংলায় কথা বলা মানে হচ্ছে বাংলাদেশি। এই কথা আমরা বলছি না, অমিত আপনার সাথে বলবেন, আমি বলে দিচ্ছি আপনার, আমি আসছি আপনার কথায়। বলা হচ্ছে
অমিত মালব্য বলছেন বাংলা ভাষা এটা নিয়ে 3 দিন ধরে আলোচনা হয়েছে অনিন্দ। এবার আসছি কথায়, দাঁড়ান। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পুরনো 10 টাকার নোট দেখিয়েছে। আজকে শুনুন, কুচবিহারে উনি বলছেন কুচবিহারে আমরা জমির দলিল দেখিয়েছি, জমি দেখিয়েছি। যে ভারতবর্ষে 80 কোটি লোক রেশনের উপর নির্ভরশীল, তার কাছ থেকে জমি কোথায় আছে দেখাও। এভাবে হয়? এভাবে হয়? আজকে আমি এখানকার নাগরিক, আমার জমি যদি না থাকে তাহলে কি আমাকে বার করে দিতে হবে? আজকে আমি জায়গায় বলা হয়েছে কেন জমি, যে দেশে 80 কোটি লোক রেশনের উপর নির্ভরশীল, আপনারাই বলছেন। শুনুন, আপনারাই এসআইআর এর নামে, এসআইআর এর নামে বাঙালিদের এখানকার বৈধ ভোটারদের নাম চেঞ্জ করে দিচ্ছে। প্রমাণপত্র না থাকলে কি প্রমাণপত্র? আপনারা তাহলে আপনারা কেন, একসঙ্গে নয় প্লিজ, আমি বলিনি, তাহলে আপনারা কেন এখানকার বাসিন্দা, এখানকার বৈধ বাসিন্দাদের বাংলাদেশে পাঠিয়ে আমাকে একটা ছোট্ট কথার জবাব দিন আবার অনিন্দ, আমাকে একটা ছোট্ট কথার জবাব দিন। আমি একটু আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনালাম, যেখানে তিনি বলছেন যে বিদেশি কেউ যদি অনুপ্রবেশ করে থাকে তাকে আইডেন্টিফাই করা এবং তাকে এক্সপেল করা ব্যাপারটা কেন্দ্রের, এটা আমাদের নয়। এটা তো তিনি স্বীকার করছেন। আর সব থেকে বড় কথা, গোটা সিস্টেমটা আমাদের সংবিধান মেনে চলে কি চলে না? তাহলে আসাম সরকারের যে চিঠি তা কি সংবিধান বহির্ভূত? সংবিধানের যে ধারা আছে, যে নিয়ম আছে, যে আইন আছে, তার বাইরে গিয়ে বেআইনি কাজ করছেন আসাম সরকার। আর যদি তারা আইনের ভেতর থেকে করেন তাহলে তো রাজ্য সরকার, আমাদের এখানকার রাজ্য সরকার আইন মেনে চলা রাজ্য সরকার, সংবিধান মেনে চলা রাজ্য সরকার, সেখানে আপত্তি থাকার কথা না। আর যদি ব্যাপারটা বেআইনি হয় তাহলে কোর্টে চ্যালেঞ্জ করলেই সেটা ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। 100%। এটাই আমরা বলছি, এখানকার বৈধ বাসিন্দা, তাকে চিঠি পাঠাচ্ছে আসামের লোক। কেন? যদি সংবিধান আমি আপনাকে বলছি, না না, আসামে থাকতে পারে আলিদা, সিটিজেন অফ ইন্ডিয়া, সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল, সিটিজেন অফ আসাম, সিটিজেন অফ তামিলনাড়ু, এটা সিটিজেন অফ ইন্ডিয়া। দুটো নাগরিক, কোন জায়গায় দু জায়গায় নাগরিক হয়, দু জায়গায় নাগরিক হচ্ছে না, একটাই নাগরিক। আজকে না, দু জায়গায় নাগরিক না হলে দু জায়গায় ভোটার হয়ে যাচ্ছে। এবার এই ভোটারের ব্যাপারটা আছে, শুনুন আমি আবার বলি, দু জায়গার নাগরিক এরকম হয় না। ভারতবর্ষে একটাই নাগরিক, একটাই লোক, বৈধ ভোটার, এবং তার আধার কার্ড দিয়েছে। আধার কার্ড, আধার কার্ডে বলছে, আমি আপনাকে বলছি, এই আধার কার্ড নিয়ে কেন্দ্র সরকার চোখের মনি, হাতের ছাপ থেকে শুরু করে ব্যাংক লিঙ্ক, ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আপ করতে হবে, অনেক কিছু করলেন। এখন আধার কার্ডকে বলছে মানবো না, মান্যতা দেবো না। আধার কার্ড কিন্তু ডিফারেন্ট আর্গুমেন্ট। আমি বলছি অনিন্দ, এক মিনিট অনিন্দ, আমি বলছি এটা নিয়ে আমাদের এখানে আলোচনা হয়েছে এবং জানি প্রত্যেক দিনই এই প্রসঙ্গে এসআইআর নিয়ে কথা হলে, ইসিআই এর ভূমিকা নিয়ে কথা হলে এগুলো বারবার ঘুরে ফিরে আসবে। কিন্তু আমি যে প্রশ্নটা আপনার কাছে করতে চাইছি যে আসাম সরকার যে চিঠিটা দিয়েছে সেটা সংবিধান মেনে কিনা। আমি এক মিনিট আপনাকে দেখালাম, মুখ্যমন্ত্রী বলছেন যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন তাদের চিহ্নিত করা কেন্দ্রীয় সরকারের কাজ। ঠিক আছে, এবার মুখ্যমন্ত্রী জনসভায় আজকে ধরুন বেশ কয়েক হাজার মানুষ ছিলেন, এবার তার মধ্যে কেউ অনুপ্রবেশকারী কিনা সেটা তো মুখ্যমন্ত্রী ওইখানে দাঁড়িয়েও জানেন না, বা ওখানে যারা পুলিশের আধিকারিক ছিলেন তাদের কাছে সব হিসেব নেই। এটারই তো এটা চলছে, এক্সপেরিমেন্ট বলুন বা প্রসেস বলুন, এক্সারসাইজ বলুন, সেটা চলছে। মুখ্যমন্ত্রী ওখানে দাঁড়িয়ে কি বলছেন? আমরা সবাই ভারতীয়। তাহলে উনি নিশ্চিত হচ্ছেন কি করে যে ওইখানে কোনো অনুপ্রবেশকারী? আমি আপনাকে আগে দেখাই মুখ্যমন্ত্রী কি বলেছেন। এবং সব থেকে বড় কথা, মুখ্যমন্ত্রী বাংলা ভাষা এবং বাঙালিকে যে অপমান করা হচ্ছে দেশ জুড়ে, মুখ্যমন্ত্রীই বলেছিলেন এক সময় ক্ষমতায় আসার পর, বদলা নয় বদল চাই। কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর মুখেই আমি শুনেছি যে এর বদলা নেওয়ার আহ্বান জানাচ্ছি। শুনুন। নিজের অধিকার ছাড়বো না, নিজের অধিকার ছাড়বো না, নিজের অধিকার ছাড়বো না। মনে রাখতে হবে আমরা এদেশের নাগরিক, আমরা সবাই নাগরিক, আমরাও সব ভাষায় কথা বলি। আর বাংলা ভাষা আমাদের গর্ব, আমাদের মাতৃভাষা। মা বলতে শিখেছি, তোমায় ভুলতে পারি, মাকে ভুলবো না। এটা আমাদের মাথায় রাখতে হবে। পরিষ্কার করতে পারলাম তো? বলছি আমরা ধ্রুপদী ভাষা তো আমি বই পাঠিয়েছি, এত এক বান্ডিল সব ধ্রুপদী ভাষা পেয়েছিল, সেটা সম্পূর্ণ তো বাংলা ল্যাঙ্গুয়েজ কি দাওনি তোমরা? ধ্রুপদী ভাষা সব ধ্রুপদী পেয়েছে, দেখলাম বাংলা সবচেয়ে পুরনো বাংলা পাইনি। সেই জন্য বাংলা আমরা একাডেমি থেকে পাঠিয়েছিলাম, বাংলা একাডেমি থেকে। আজকে তোমরা অপমান করছো, এই অপমানের বদলা নেওয়ার জন্য আমি ডাক দিয়ে যাই।
বেশ, এবার আমার প্রশ্ন হচ্ছে, প্রথম কথা উনি বলছেন আমরা সবাই ভারতীয়, তা সবাই ভারতীয়, ওই ওই অত হাজার লোকের মধ্যে কেউ অনুপ্রবেশকারী নেই, এটা নিশ্চিত হওয়া কি করে সম্ভব? এবার আমি আপনাকে বলি, যদি কোনো অনুপ্রবেশ হয়ে থাকে সেটা বর্ডারের ব্যাপার, বর্ডার তাদের ব্যর্থতার কথা স্বীকার করুক, অমিত শাহজি বলুক যে হ্যাঁ আমরা ব্যর্থ। দ্বিতীয়, শুধু অনুপ্রবেশ যদি ঘটে থাকে সেটা পশ্চিমবঙ্গ থেকে না, আমরা দেখেছি অনুপ্রবেশ ঘটেছে আসাম থেকে, আমরা দেখেছি ত্রিপুরা থেকে। আগরতলায় কিছুদিন আগে, আপনাদের চ্যানেলে আমি দেখেছি, কিছুদিন আগে আগরতলায় কিছু স্টেশনের কাছে ওখানে কিছু লোককে ডিটেইন করা হয়, দেখা হয় তারা বাংলাদেশি, আগরতলাতে ঢুকেছিল, কিছু লোক আসছিল পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে ঢুকেছে কি ঢোকেনি, এবার সেটা তো কেন্দ্র সরকার বলবে। এটা বলতে গিয়ে আমাদের এখানকার ন্যায্য ভোটারকে তারা বার করে দিচ্ছে, এটা হয়নি ফেন্সিং। এই বাংলাতে 2000 কিলোমিটারের মধ্যে 540 কিলোমিটার এখনো পর্যন্ত ফেন্সিং হয়নি ওয়েস্ট বেঙ্গলে। সেখান থেকে হু হু করে অনুপ্রবেশকারীরা আসে। আরেকটা বিষয় বলি পার্থবাবু, আরেকটা বিষয় বলুক, বলছি যে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমরা আমার পশ্চিমবঙ্গে ঢোকার মাত্রই অনেকে হিন্দু নাম নিয়ে তারা এখানে এসে আধার কার্ড, রেশন কার্ড সমস্ত কিছু হচ্ছে। কারা দিচ্ছেন? এখানকার রাজ্য সরকারই দিচ্ছেন, এখানে লোকাল এভিডেন্স নিয়ে, লোকাল পরিচয়পত্রের মাধ্যমে। আজকে এখান থেকে তারা পরিযায়ী শ্রমিক হিসাবে দিল্লি, রাজস্থান, হরিয়ানা, গুজরাটে গিয়ে কাজ করছে। আজকে তাদেরকেই তো সার্চিং করা হচ্ছে। আজকে হরিয়ানাতে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার সেখানে মিটিং করে পরিযায়ী শ্রমিকদের সামনে বলছে আপনারা করে দিন। একটা বিষয় আছে আলী সাহেব, একটা বিষয় বা একটা বিতর্ক নতুন করে এর সঙ্গে যোগ হয়েছে, যা এর থেকে 1 ডিগ্রি ওপরে, সুপারলেটিভ ডিগ্রি যোগ হয়েছে একটা। সেটা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে ভুয়ো ভোটার নাকি ঢোকানো হয়েছে। 4 জন WBCS অফিসার যারা এই দায়িত্বে ছিলেন, ভোটার লিস্টের দায়িত্বে, তাদের বিরুদ্ধে ইলেকশন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে লিখেছেন যে তাদেরকে এই মুহূর্তে সাসপেন্ড করুন এবং তাদের বিরুদ্ধে এফআইআর করুন। কথা আমি কেন তুলছি, এই প্রসঙ্গ কেন তুলছি, তার কারণ মুখ্যমন্ত্রীর ভাষণে আজকে এই প্রসঙ্গ ফিরে এসছে। মুখ্যমন্ত্রী বলছেন যে এটা অসাংবিধানিক কাজ, ইলেকশন কমিশন শুধু নির্বাচন চলাকালীন এই ধরনের নির্দেশ দিতে পারে, নির্বাচন যখন নেই তখন ইলেকশন কমিশন এই রাজ্যের কোন প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতাই রাখে না। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে আলী সাহেব, আমি আপনার কথা দিয়েই শুরু করবো, আপনাকে আমি প্রথম বলতে দেবো, মুখ্যমন্ত্রী কি বলেছেন তাও দেখাবো, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর।